আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখন কিডনি ফেইলিওর এবং তার যে করণীয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তো প্রথমে দেখো যে বৃক্ক বিকল জিনিসটা কি। যে আমরা সবাই জানি যে আমাদের কিডনির স্বাভাবিক কাজ হচ্ছে কি মূত্র তৈরি করা। দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো বের করার প্রধান অঙ্গই হচ্ছে কিডনি। তো সেই কিডনি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা কিডনির সাথে যুক্ত কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলে তখন স্বাভাবিকভাবে মূত্র তৈরি করতে পারে না। তার মানে দেহের অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো বাইরে বের করতে পারে না। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কিডনি বিকল বা রেনাল ফেলিওর। ঠিক আছে স্যার? এখন দেখো, এই যে কিডনি বিকল বা রেনাল ফেলিওর, এটা দুই রকম হতে পারে। তো কিডনি বিকলটা দুই রকম হতে পারে স্যার। একটা হচ্ছে তোমার মানে অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী বলতে পারি, তাহলে একটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং আর একটা হচ্ছে তাৎক্ষণিক বা ক্ষণস্থায়ী। তাহলে একটা তাৎক্ষণিক যেটাকে আমরা অ্যাকুইট বলতে পারি, অ্যাকুইট রেনাল ফেলিওরস, সংক্ষেপে ARF। তাহলে বৃক্ক বিকলের একটা হচ্ছে তাৎক্ষণিক বা অ্যাকুইট রেনাল ফেলিওর, আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা ক্রনিক। তো দীর্ঘস্থায়ী আমরা কখন বলবো? যখন সেটা 3 মাসের বেশি সময় ধরে কিডনি বিকল থাকবে, তখন তাকে আমরা দীর্ঘস্থায়ী বলবো। এবং এটাকে তোমরা CDK ক্রনিক কিডনি ডিজিজও বলতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাৎক্ষণিক বা অ্যাকুইট রেনাল ফেলিওর কেন হয়? তো অনেক সময় নিজস্ব কিছু রোগের কারণে কিন্তু এটা ঘটতে পারে বা বৃক্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই রোগগুলো কী কী? তার মানে তাৎক্ষণিক কিডনি বিকলের ক্ষেত্রে কী কী রোগ বা কোন কোন রোগের কারণে তাৎক্ষণিক কিডনি ফেলিওর হয় আমরা দেখতে পারি। একটা হচ্ছে তোমার অ্যাকুইট গ্লোমেরুলার নেফ্রাইটিস। তাহলে সংক্ষেপে লিখছি, অ্যাকুইট গ্লোমেরুলার নেফ্রাইটিস। এছাড়া যদি কারো হেমাচুরিয়া হয়, তাহলে কিন্তু তার হেমাচুরিয়া মানে সবাই জানো রক্তের সাথে মূত্রের সাথে রক্ত যাওয়া। তাহলে হেমাচুরিয়া যদি হয় তাহলেও কিন্তু তোমার সাময়িকভাবে কিডনি বিকল হতে পারে। এছাড়াও অ্যানুরিয়া হতে পারে। অ্যানুরিয়া কম মূত্র তৈরি হতে পারে বা মূত্র তৈরি না হতে পারে। এগুলো হচ্ছে তোমার সাময়িক বা তাৎক্ষণিক কিডনি বিকলের কারণ। অনেকের মতে, কিছু মানে বিজ্ঞানীর মতে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন এর কার্যকারিতা বৃদ্ধি পেলে, তাহলে এই তথ্যটা একটু মনে রাখবা যে অনেকের মতে রেনিন অ্যাঞ্জিওটেনসিনের কার্যকারিতা বৃদ্ধি পেলেও কিন্তু সাময়িকভাবে কিডনি বিকল হতে পারে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন এই রেনিন অ্যাঞ্জিওটেনসিনের কার্যকারিতা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলেও কিন্তু কিডনি কী হতে পারে? তাৎক্ষণিক বিকল হতে পারে। লিখেই দিই, এর কার্যকারিতা বৃদ্ধি। আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারলা। এবার আমরা যাই যে দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে। তো দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে ইনফেকশনের কারণে কিডনির ছাঁকন কাজ না করতে পারছে, এবং সেটা আগে বলেছি দীর্ঘস্থায়ী তখনই বলবো যখন সেটা 3 মাসের বেশি হবে। তো দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে যে বিষয়টা ঘটে তোমার, সেটা হচ্ছে যে 75% ক্ষেত্রে কিন্তু মানে 75% পর্যন্ত যদি কিডনি নষ্ট না হয়, কিডনির কার্যকারিতা লোপ না পায়, তাহলে রোগের লক্ষণই বোঝা যায় না। মানে কিডনির এমন একটা বিষয় যে তুমি কিডনি রোগে আক্রান্ত কিন্তু তোমার কোনো লক্ষণ নাই, রোগের লক্ষণ বোঝা যায় না। 75% পর্যন্ত কিডনি বিকল না হলে রোগের লক্ষণ বোঝা যায় না। বোঝা যায় না। আচ্ছা, এবং আরেকটা তথ্য তাহলে মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে যে 70+ বয়স্ক ব্যক্তির বা 70 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তির কিডনি কাজ করে হচ্ছে মাত্র 50%। 70+ বয়স্ক ব্যক্তির কিডনি কাজ করে হচ্ছে মাত্র 50%। তো এই তথ্যগুলো একটু জেনে রাখবা, এবং আশা করি এগুলো জেনে রাখলে তোমাদের জন্য ভালো হবে। এখন এই তাৎক্ষণিক যে বৃক্ক বিকলটা আছে, এই তাৎক্ষণিক বৃক্ক বিকলের ক্ষেত্রে আরও একটু তথ্য দিই তোমাদেরকে।
এই তাৎক্ষণিক বৃক্ক বিকলের ক্ষেত্রে মনে রাখবা যে 70% কিডনি বিকলের জন্য দায়ী। হ্যাঁ, 70% কিডনি বিকলের জন্য দায়ী কে জানো? 70% কিডনি বিকলের জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ 70% কিডনি বিকলের ক্ষেত্রে দায়ী হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। আর আমরা ক্ষণস্থায়ী কিডনি বিকলের সময়টা যদি চিন্তা করি তাহলে এটা বলবা 48 ঘন্টা। 48 ঘন্টা বা এরকম সময় যদি কিডনি কাজ না করে তাহলে সেটাকে আমরা ক্ষণস্থায়ী বা তাৎক্ষণিক কিডনি বিকল বলবো। তো এগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে আবার ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃক্ক পূর্ব, বৃক্ক উত্তর এবং একটা হচ্ছে বৃক্কীয়। ঠিক আছে, তার মানে ইংলিশে বললে একটা হচ্ছে প্রি রেনাল, আর একটা পোস্ট রেনাল এবং আরেকটা হচ্ছে রেনাল। তো এগুলোতে যে বিষয়গুলো ঘটে, যে লক্ষণগুলো আমাদের দেখা যায়, সেগুলো আমরা বলতে পারবো চাইলে। এগুলো মুখে মুখে বলে দিচ্ছি আমরা। যেমন তোমার প্রি রেনালের ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, হ্যাঁ, অতিরিক্ত ডায়রিয়া, বমি, অতিরিক্ত অগ্নিদগ্ধের কারণে প্রি রেনাল, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, লিভার ফেলিওর, ডিহাইড্রেশন, তারপরে অ্যালার্জি, হ্যাঁ, কোনো অপারেশনের কারণে গর্ভপাত বা ইলেকট্রিক শক, হ্যাঁ, অ্যাকুইট প্যাঙ্ক্রিয়াইটিস হতে পারে। কারো ভুল রক্ত নিলে এই প্রি রেনাল ক্যাটাগরির মধ্যে আমরা পড়ে যাব। আর পোস্ট রেনাল ক্যাটাগরির মধ্যে যদি বৃক্কে পাথর থাকে, হ্যাঁ, মূত্রথলিতে টিউমার, ছেলেদের ক্ষেত্রে যে প্রোস্টেট গ্রন্থিটা আছে, হ্যাঁ, ছেলেদের জননাঙ্গের ওপরে যে প্রোস্টেট গ্রন্থিটা আছে, এই গ্রন্থিটা বড় হয়ে গেলে, তারপরে তোমার উদর এবং শ্রোণীদেশীয় ক্যান্সার, হ্যাঁ, ইউরেথ্রা, মূত্রথলিতে পাথর হতে পারে, ইউরেথ্রা মূত্রথলির টিউমার হতে পারে, মূত্রনালীতে রক্ত জমাট বাঁধতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, জরায়ু ক্যান্সার। এগুলোর কারণে তোমার পোস্ট রেনাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হব আমরা। আর বৃক্কীয় বা রেনাল ক্যাটাগরি সেটা হচ্ছে অতিমাত্রায় তোমার বৃক্কের মধ্যে কিডনিতে প্রদাহ হবে। মাল্টিপল মায়োলোমা ক্যান্সার হতে পারে। মায়ো মানে পেশি, তোমরা বুঝতে পারছো। নেফ্রাইটিস, কিডনির প্রদাহ, যদি সাপে দংশন করে তখন এটা রেনাল ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। উচ্চ রক্তচাপের কারণে এটা হতে পারে। তারপরে তোমার অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ, এগুলো যদি কেউ বেশি পরিমাণে সেবন করে তাহলে হতে পারে এটা। এছাড়া তোমার আর্সেনিক, লেড, মার্কারি ইত্যাদি গ্রহণেও হতে পারে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এখন আমরা যদি বৃক্কের তাৎক্ষণিক বিকলের কথাগুলো মোটামুটি তোমাদেরকে বললাম, তাহলে বৃক্কে তাৎক্ষণিক বিকলে কী হবে? বৃক্কে হচ্ছে রক্তপ্রবাহ হ্রাস পাবে, কিডনি ক্ষতিগ্রস্ত হবে, মূত্র নিঃসরণ বাধাগ্রস্ত হবে। তো তাৎক্ষণিক কিডনি বিকলের ক্ষেত্রে লক্ষণগুলো কী কী দেখা দিতে পারে সেগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে মোটামুটি বলে দিয়েছি। বমি ভাব হবে, হ্যাঁ, রক্তবমি হতে পারে, তারপরে তোমার ঘুম আসবে না ঠিক মতো, খিঁচুনি বা অজ্ঞান হতে পারো, অল্প পরিমাণে মূত্রত্যাগ বা মূত্র বন্ধও হয়ে যেতে পারে, হ্যাঁ, তারপরে মূত্রের সাথে রক্ত থাকতে পারে, অতিরিক্ত পানি জমে গিয়ে শরীর ফুলে যেতে পারে, ডায়রিয়া, রক্ত পায়খানা, ক্ষুধামন্দা, মুখে কিছু মেটালিক স্বাদ, এগুলো হতে পারে আর কি এক কথায়। তো এগুলো যেহেতু রিডিং টাইপের পড়ে নিলে তোমাদের হবে ইনশাল্লাহ। এবার বৃক্কের যদি তাৎক্ষণিক বিকল হয় তাহলে সেক্ষেত্রে তাহলে আমি আবারও বলছি যে লক্ষণগুলো একটু পড়ে নিলে এমসিকিউতে অ্যান্সার করতে সুবিধা হয়। লক্ষণগুলো যদি পড়ে নাও তোমরা, অ্যান্সারগুলো করতে সুবিধা হয়। আমি লক্ষণগুলো লিখে দিই প্রয়োজনে। তাহলে আমরা তাৎক্ষণিক যে বৃক্ক বিকল তার লক্ষণগুলো একটু দেখে নিতে পারি। যেমন তোমার অতি অল্প বা ঘনমূত্র বা একেবারেই মূত্র না হতে পারে, অনেক ক্ষেত্রে ফোটায় মূত্র হয়। শরীর যেহেতু মূত্র হচ্ছে না তখন ওই অতিরিক্ত বা দূষিত পানিগুলো রক্তের সাথে মিশে যাচ্ছে, যার ফলে কিন্তু শরীর ফুলে যেতে পারে। তারপরে হাতে পায়ের তোমার অনুভূতিটা কমে যেতে পারে, সংবেদন কমে যাওয়া, শ্বাস প্রশ্বাসটা একটু বেশি ঘন হবে, যেটা আমাদের স্বাভাবিক 16 থেকে 22 বার মানে পার মিনিটে হচ্ছে সেটা আরও বেশি হবে। উচ্চ রক্তচাপ, রক্ত পায়খানা এগুলো হতে পারে। মুখে তোমার মানে পারফেক্ট যে স্বাদটা থাকার কথা সেটা থাকবে না, মেটালিক স্বাদ তৈরি হবে। পাঁজর এবং কোমরের মাঝামাঝি দুই পাশে একটা ব্যথা হবে এবং অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে হেঁচকি উঠতে থাকবে, হ্যাঁ, হেঁচকি উঠবে। ক্ষুধা লাগবে না, বমি ভাব বা বমি হয়ে যেতে পারে। বেশি ক্লান্তিবোধ লাগবে। এছাড়া অবসাদ ভালো লাগবে না, অবসাদগ্রস্ততায় থাকবা। অনেক ক্ষেত্রে স্মৃতিশক্তির প্রবলেমও হতে পারে। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে তাৎক্ষণিক যে কিডনি বিকল, এটা নির্ণয়টা কি, হ্যাঁ। তাৎক্ষণিক কিডনি বিকলের তাহলে সংক্ষেপে লিখি। তাৎক্ষণিক কিডনি বিকলের তাহলে
অ্যাকুইট কিডনি বা রেনাল ফেলিওর। হ্যাঁ, অ্যাকুইট কিডনি ফেলিওর বা রেনাল ফেলিওরের আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে অ্যাকুইট কিডনি ফেলিওর আমরা কি বলতে পারি বলো? ডায়াগনোসিস। অ্যাকুইট কিডনি ফেলিওরের ডায়াগনোসিস আমরা যদি এখন খেয়াল করি, তাহলে রক্ত এবং মূত্র পরীক্ষা করা হয়। তাই এটার ক্ষেত্রে প্রথমত কি করা হয়? দেখো, এটার ক্ষেত্রে প্রথমত করা হচ্ছে রক্ত এবং মূত্র পরীক্ষার মাধ্যমে এটা জানা যায়। রক্ত ও মূত্র পরীক্ষা করতে হবে। তার মানে তোমার ডায়াগনোসিস সেন্টারে যে রক্ত অথবা মূত্র তোমাদেরকে দিতে হচ্ছে, রক্ত এবং মূত্র পরীক্ষা করা হয়। তাহলে রক্ত এবং মূত্র যদি আমরা পরীক্ষা করি, তাহলে ক্ষণস্থায়ী কিডনি বিকলের বিষয়টা আমরা বুঝতে পারতেছি বা কিডনি বিকলের বিষয়গুলো বোঝা যায়। তো যদি বৃক্ক বিকল হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? আমরা কি এখানে সিমটমগুলো পাবো আমি যদি খেয়াল করি, তাহলে এখানে হচ্ছে তোমার রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা, রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে রক্তে বিভিন্ন আয়নের মাত্রাও কিন্তু স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। তাহলে বিভিন্ন আয়নের মাত্রাও স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। রক্তে বিভিন্ন আয়নের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। পুরোটা লিখতেছি না, তোমরা তুলে নিবা। রক্তে বিভিন্ন আয়নের মাত্রা স্বাভাবিকের চেয়ে কী হয়ে যাবে স্যার? বেড়ে যাবে। হ্যাঁ, যেহেতু মূত্র ত্যাগ হচ্ছে না, এই জন্য আয়নের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। এছাড়াও যদি তোমার কিডনি ফেলিওর হয়, তাহলে কি হতে পারে? লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাবে। কারণ ওই যে তোমার যদি হিমাচুরিয়া হয়, মূত্রের সাথে তো রক্ত চলে যাচ্ছে, তাহলে দেহের মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাবে বা রক্ত শূন্যতা তৈরি হবে, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া। তাহলে অ্যানিমিয়া হতে পারে তোমার। হ্যাঁ, অ্যানিমিয়া ধরা পড়বে তোমার। এছাড়াও আরেকটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণ কিন্তু কমে যাবে। মূত্রের পরিমাণ কমে যাবে। মূত্রের পরিমাণ কমে যাবে। মূত্রের পরিমাণ কমে যাবে। তো এই আর কি, কতটুকু কমে যাবে এই মানটা অনেক সময় আসতে পারে। এটা হচ্ছে আধা লিটারের চাইতেও কম হবে। হ্যাঁ, আধা লিটারের চাইতেও কম হবে। এত মিলিগ্রাম পার কেজি পার আওয়ার বা 6 ঘন্টাতে এতটুকু তৈরি হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবা যে এটা 6 ঘন্টাতে, মানে খুবই অল্প বা মূত্র তৈরি হবে আর কি। 6 ঘন্টা, 6 আওয়ার, 6 ঘন্টা, এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা লাস্ট টপিকে যদি চলে আসি, বৃক্ক বিকলের। তাহলে বৃক্ক বিকলের আমাদের করণীয়টা কী? যাতে বৃক্ক বিকল না হয় বা বৃক্ক বিকল হয়ে গেলে আমাদের কি করণীয় আছে সে বিষয়টা আমরা একটু খেয়াল করি। না হওয়ার জন্য তো কিডনিকে সবসময় ভালো রাখতে হবে। তো হয়ে গেলে আমরা কি করব সেটাও একটু দেখা দরকার। তো যদি তাৎক্ষণিক বৃক্ক বিকলতা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের 1 নম্বর পরামর্শ হচ্ছে কি, বিশেষজ্ঞ চিকিৎসক, যাদেরকে আমরা বলি হচ্ছে নেফ্রোলজিস্ট। যাদেরকে আমরা কি বলি স্যার? নেফ্রোলজিস্ট। এই নেফ্রোলজিস্টদের শরণাপন্ন হতে হবে। নেফ্রোলজিস্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেসব কারণে তোমার কিডনি বিকল হতে পারে, যেসব কারণে কিডনি বিকলতা হতে পারে, এই বিকলতার কারণসমূহ দূর করতে হবে। বিকলতার কারণসমূহ দূর করতে হবে। কিডনি বিকলতার কারণসমূহ দূর করতে হবে। বিকলতার কারণসমূহ কী করতে হবে স্যার? দূর করতে হবে। বিকলতার কারণসমূহকে দূর করে ফেলবো আমরা। নাম্বার 3 নাম্বার যদি আমরা খেয়াল করি, তাহলে 3 নাম্বারে হচ্ছে তোমার নিয়ন্ত্রিত আহার করতে হবে। কম প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। হ্যাঁ, যে খাবারগুলো কিডনিকে ভালো রাখে সেগুলো একটু খাবো, যেগুলো কিডনিকে খারাপ রাখে। তার মানে এক কথায় লিখে দিলাম নিয়ন্ত্রিত আহার। নিয়ন্ত্রিত
নিয়ন্ত্রিত আহার করতে হবে, নিয়ন্ত্রিত আহার। আচ্ছা, 4 নাম্বার আমরা বলতে পারি যে তোমার যে অসমোরেগুলেশনের ভূমিকা বা দেহরস এবং ইলেকট্রোলাইটসের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, যদি কখনো পাতলা পায়খানা হয়, আমাদের বমি বা জ্বর এগুলো হলে খাবার স্যালাইন, চিনির শরবত এগুলো পান করাতে হবে। প্রয়োজনে আইভি স্যালাইন, আইভি ফ্লুইড বা ইন্ট্রিভেনাস ফ্লুইড প্রয়োগ করতে হবে, ইন্ট্রিভেনাস ফ্লুইড প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তার মানে কথাটা হচ্ছে দেহরস ও ইলেকট্রোলাইটসের ভারসাম্য রক্ষা করতে হবে। দেহরস ও ইলেকট্রোলাইটসের দেহরস এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে হবে, তাহলে কিডনি ভালো থাকবে। 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার আমরা মনে রাখতে পারি যে নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা আমাদের রুটিন, নিয়মিত হাঁটা ও ব্যায়াম, নিয়মিত হাঁটতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, নাম্বার 6 নাম্বারে হচ্ছে যাদের বয়স্কদের ক্ষেত্রে 50 বছরের অধিক মানুষের ক্ষেত্রে ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ আছে, তাদের মানে নিয়মিত বৃক্কটা পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, নিয়মিত মাঝে মধ্যে ডাক্তারদের কাছে এমনি মানে 1000 টাকা 2000 টাকা খরচ হলেও একটু কিডনিটা টেস্ট করে রাখতে হবে। তাহলে নিয়মিত বৃক্ক পর্যবেক্ষণ করতে হবে, টেস্ট করতে হবে, নিয়মিত পর্যবেক্ষণ। এগুলো তোমরা নিজেরা পড়লেও পারতা, তারপরে যেহেতু আমি পুরো অধ্যায় নোট করে দিই এই জন্য লিখে দিচ্ছি আর কি। এরপরে তোমরা মনে রাখতে পারো যে ভুল রক্তদান করা যাবে না। হ্যাঁ, ভুল রক্তদান, তার মানে রক্তদানে সতর্ক হতে হবে, ভুল রক্তদান করা যাবে না, ভুল রক্তদান করা যাবে না। ভুল রক্তদান করা যাবে না। তারপরে তোমার হচ্ছে গর্ভপাত করানো যাবে না। হ্যাঁ, আনাড়ি গর্ভপাত আসলে গর্ভপাত জিনিসটা কোনোভাবে ভালো না, গর্ভপাত করানো যাবে না। তারপরে তোমার চিকিৎসকের পরামর্শ ছাড়া মানে ওষুধ সেবনটা থেকে যতটুকু সম্ভব বিরত থাকবা তোমরা, এটা আমি নিজেও ফলো করি। তো কোনো ওষুধ, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকা, বলে দিচ্ছি পারবা এটা। এছাড়া তোমার ধূমপান, হ্যাঁ, এগুলো থেকে বিরত রাখা। রক্ত থেকে বিষাক্ত দ্রব্য, বুঝছো তোমার কিডনি ফেলিয়ার হয়ে গেছে, তখন ডায়ালাইসিসের মাধ্যমে বিষাক্ত দ্রব্যগুলোকে বের করে ফেলবা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করতে পারো। তাহলে এখানে আমাদের 10 এবং 11 নম্বর পয়েন্টটা যেটা গুরুত্বপূর্ণ, বা 11-12 বলা যায়, তো সেটাকে যাই হোক, তো এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়ালাইসিস এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বৃক্ক প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো এই হচ্ছে তোমার বৃক্কের বিকল কারণ, লক্ষণ, প্রতিকার যাই বলি সবগুলো আমাদের শেষ। তাহলে আমরা পরবর্তী আরেকটা ছোট্ট লেকচারের মধ্যে আমরা ডায়ালাইসিসটা এবং বৃক্ক প্রতিস্থাপনটা দিয়ে ছোট্ট একটা ভিডিও বানাই ফেলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।